এখন যে ঘটনাটা শেয়ার করব সেই ঘটনাটা আমাদের কাছে এসেছে বাংলাদেশের বাইরের একটা এলাকা থেকে, বাইরের কোনো দেশ থেকে আসছে। তো তার এই ঘটনা তার পুরো জীবনকে বদলে দিয়েছে। তো আলাদা হতে বাধ্য করেছে তার পরিবার থেকে তাকে। তার নাম মাসুদ রানা। তার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে টাঙ্গাইল, আর গ্রামের বাড়ি হচ্ছে ধলাপাড়া। যাই হোক, ঘটনাটা শুরু হয় 2001 সালের ফেব্রুয়ারি মাসে। তখন তার বয়স 2 বছর অথবা 3 বছর। তার বাবা ছিল একজন পুলিশ, তাই চাকরির সুবাদে তারা সপরিবারে কুমিল্লায় চলে যায়। আর কুমিল্লার দাউদকান্দি মডেল থানার পাশেই তারা একটা বাসা নেয়। বাসাটা ছিল দোতলা, মূলত ঘটনা শুরু ওই বাসা থেকেই। আর ওই 2 তালা বাসায় তার নিচে 2টা ফ্যামিলি থাকতো, এবং তারা নিচে থাকতো, এবং উপরে থাকতো একটা ফ্যামিলি এবং বাড়িওয়ালা। তো ভালোভাবেই দিন কাটছিল। এভাবেই বাসায় 6 থেকে 7 মাস কেটে যায়। হঠাৎ তার আম্মু একদিন খেয়াল করে তাদের রুমের সামনে 4 থেকে 5 বছরের একটা বাচ্চা মেয়ে বসে আছে। তো ওনার আম্মু ওর নাম জানতে চায়, বলে হুরায়রা। আর কোথায় থাকে জানতে চাইলে বলে ওরা উপরের তলায় থাকে। এভাবে মেয়েটা প্রত্যেক দিন সকালবেলায় আসতো, তার সাথে খেলা করতো এবং জোহরের আজানের সময় চলে যেত। এভাবেই চলতে থাকে দিন। একদিন বাড়িওয়ালার স্ত্রী আসে তাদের রুমে বেড়াতে। তার আম্মু তার সাথে কথা বলার সময় মেয়েটার কথা জানতে চাইলে তিনি বলেন যে ওই রকম কোনো মেয়েই ওই বাসায় নেই। শুধু এই বাসায় না, আশেপাশের কোনো বাসায় এরকম নামের কোনো মেয়ে নাই। তার আম্মু কথাটা শোনার পর ঘাবড়ে যায়, কিন্তু আমলে নেয় না। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে তার পরদিন থেকে মেয়েটাকে আর দেখা যায় না। কিন্তু মেয়েটা যে সময় তাদের বাসায় আসতো, ঠিক ওই টাইমটায় এই ভাইকে নাকি তার বাসায় খুঁজে পাওয়া যেত না। অনেক খোঁজাখুঁজির পর নাকি জোহরের আজানের সময় তাকে খুঁজে পাওয়া যেত। কখনো পাওয়া যেত রুমে, কখনো পাওয়া যেত বাড়ির ছাদে ঘুমন্ত অবস্থায়। তিনি এতক্ষণ কোথায় ছিলেন এটার কারণ জানতে চাইলে তিনি বলতো না, আমি হুরায়রার সাথে খেলছিলাম। এভাবে ঘটনাটা প্রত্যেক দিন ঘটতে থাকে। বিষয়টা নিয়ে তার আব্বু আম্মু খুব টেনশনে পড়ে যায়। একদিন তাকে এক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি সব ঘটনা শোনার পর বলেন ওই মেয়েটা একটা পরী অথবা জিন ছিল। আর ওর আব্বু নাকি তাকে প্রত্যেক দিন ওর সাথে নিয়ে খেলা করার জন্য নিয়ে যায় আর কি। ওই কবিরাজ হুজুর বলে যে যত তাড়াতাড়ি সম্ভব বাসাটা চেঞ্জ করেন। তার 3 থেকে 4 মাস পর তারা আবারও তাদের হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইলে চলে আসে। তারপর থেকে আর কোনো ধরনের সমস্যা হয়নি। তিনি আস্তে আস্তে বড় হয় এবং আর সবাই বিষয়টা ভুলে যায়। কিন্তু তার আম্মু নাকি বলতো মাঝরাতে একা একা কারোর সাথে নাকি তিনি কথা বলতো এবং বিষয়টা কেউ আমলে নিত না। ভাবতো বাচ্চা মানুষ হয়তো ঘুমের মধ্যে কথা বলে। কিন্তু মূল ঘটনাটা ঘটে তার থেকে বহু বছর পর 2015 সালে। উনি তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। একদিন বিকালবেলায় তারা বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিল। কথা বলার মাঝে এক বন্ধু বলল, চলো আমরা ঘুরতে যাব। তো তিনি জানতে চান কোথায় যাব। ও বলে যে কক্সবাজার। তো তারা সেই কাজ পরদিন বাড়ি থেকে পারমিশন নিয়ে অনলাইনে কক্স টুডে হোটেলের 3টা রুম বুক করে এবং শুক্রবার যথারীতি তিনি কক্সবাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয়। হোটেলে পৌঁছাতে তারা রাত 11 থেকে 11:40 বেজে যায় এবং হোটেলে প্রবেশ করে যাবতীয় কাজ শেষ করে এন্ট্রি ফর্ম পূরণ করে সেই অফিস থেকে বের হতে যাবে। ঠিক তখনই পেছন থেকে কেউ ডাক দিয়ে তাকে বলে, স্যার আপনারা তো 3টা রুম বুক দিয়েছিলেন তাই না? তো তিনি বলেন, হ্যাঁ, কিন্তু কেন? তখন উনি মুচকি এসে বললেন, স্যার আপনারা তো সিঙ্গেল রুম বুক করেছেন, ওখানে তো কাপল থাকার কোনো সিস্টেম নাই। উনি কিছুটা অবাক হয়ে বললেন, কাপল মানে? আমরা তো 3 জনই সিঙ্গেল, আপনি কাপল কোথায় পেলেন? তারপর তিনি ভালোভাবে লক্ষ্য করেন যে ওনার মুখের মধ্যে একটা ভয়ের ছাপ পড়েছে। মনে হয় উনি কোনো কিছু দেখে খুব ভয় পাচ্ছেন। তারপর ওই মাসুদ ভাই বললেন যে উনি লোকটা বললেন যে সরি, আমি হয়তো ভুল দেখেছি, আপনারা যেতে পারেন। আর কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন প্লিজ। আর কিছু না চিন্তা করে যে যার রুমের সাথে তারা চলে যায়। তো রুমে প্রবেশ করে ফ্রেশ হয়ে বিছানায় বসেছিল, এর মাঝে হঠাৎ দরজা নক করার শব্দ পায়। দরজা খুলে দেখে হোটেল বয়। তো মাসুদ ভাই বলে, কি চাই? সেটা বলে, স্যার আপনারা কি খাবেন? তিনি বললেন, 340 নম্বর রুমে আমার 2টা ফ্রেন্ড আছে, ওরা যা খাবে আমাদের জন্য তাই নিয়ে আসো। সেটা বললো, স্যার ওনারা তো বিরিয়ানি খাবে। তো মাসুদ ভাই বললো যে আমার জন্য নিয়ে আসো। কিন্তু মাসুদ ভাই একটা জিনিস খেয়াল করলো যে ছেলেটা যে কথা বলতেছে তার সাথে, কিন্তু অবাক দৃষ্টে তাকিয়ে আছে তার বিছানার দিকে। তখন হঠাৎ করে ছেলেটা বলে উঠলো, স্যার বিছানা তো সিঙ্গেল, আপনাদের থাকতে কোনো সমস্যা হবে না? তখন তিনি বললেন, থাকতে সমস্যা হবে মানে কি বলতেছো তুমি? ছেলেটা মুচকে এসে বলে, স্যার আপনারা ঘুরতে এসে কি ফ্লোরে ঘুমাবেন নাকি? ছেলেটার কথা শোনার পর তিনি খুব অবাক হয়ে যায়, এ কি পাগলের মতো বলছে? তারপর ছেলেটা চলে যায়। কিছুক্ষণ পর খাবার আসে।
খাবার খেয়ে তারা শুয়ে পড়ে এবং সারাদিন জার্নি যেহেতু করেছে শরীরটা বেশ খারাপ লাগছিল এবং কখন যে তারা ঘুমিয়ে পড়ে তারা ঠিক টের পায়নি। তার কিছুক্ষণ পর হঠাৎ করে ঘুম ভেঙে যায় মাথায় কারো আলতো হাতের স্পর্শে। চোখ খুলতেই দেখে মাথার কাছে একটা মেয়ে বসা, তার পরনে ছিল একটা লাল শাড়ি আর চেহারাটা ছিল মায়াবী হাসিতে ভরা। তিনি কিছুটা ভয় পেয়ে বলে যায়, আপনি কি এখানে কি করেন, এখানে আসলেন কি করে, দরজা তো লক করা ছিল। তখন মেয়েটা বলে, আমার নাম হুরায়রা। আমাকে তুমি চিনতে পারোনি? নামটা শোনার পর কেমন জানি খুব পরিচিত লাগছিল, মনে হচ্ছিল নামটা তার খুব চেনা। মেয়েটা আরও বলে, তুমি আর আমি একসাথে কত সময় কাটিয়েছি, এত তাড়াতাড়ি ভুলে গেলে? তারপর আর তার কিছুই মনে নেই। যখন তার ঘুম ভাঙে তখন তিনি সুইমিং পুলের পাশে নিজেকে একটা চেয়ারে বসা অবস্থা আবিষ্কার করে। শরীরটা বেশ ভারী ভারী লাগছিল। হোটেলে ঢোকার সময় দারোয়ান তাকে দেখে বলে, স্যার আপনি আর ভাবি সেই যে রাত্রিবেলা রুম থেকে বের হলেন আর রুমে ঢুকলেনই না, বাইরে সময় কাটিয়েছেন নাকি? তুমি ছোট মানুষ, তুমি বুঝতেছে না কি বলবে। তিনি কোনো জবাব না দিয়ে রুমে চলে যায়। সব ঘটনা তিনি বন্ধুদেরকে খুলে বলে। ওরা তার কথায় হেসে উড়িয়ে দেয়, বলে ধুর বাদ দে, তোর মনের ভুল, মজা করতে আসছিস, মজা করে আজ এরা চিন্তা বাদ দে। আর তিনি রাতের কথা ভাবতে থাকে কি হচ্ছে তার সাথে। আর তখনই তার আম্মুকে ফোন দিয়ে সব ঘটনা বলে। তার আম্মু শোনার পর বলে, তুই তাড়াতাড়ি বাসায় এসে পড়। তারপর থেকে প্রত্যেক দিন মেয়েটা তার কাছে আসতো, কথা বলতো, সব সময় দেখতো। তার 1 সপ্তাহ পর তিনি বাড়িতে ব্যাক করে। আর এই 1 সপ্তাহ মা সব কিছু ভুলে যায়। একদিন রাতে তার মা তাকে ডেকে বলে, কি রে তুই কার সাথে কথা বলিস? তিনি বললেন, কই কার সাথে না, তোমা ফোন করেছিল, ওর সাথে কথা বলছিলাম। তোমা তার মামাতো বোনের নাম। তাই মা আর কিছু বলল না, তিনিও মাকে কিছু জানায়নি। এভাবে কেটে যায় 6 মাস। ভালোই কাটছিল সবকিছু, কিন্তু দিনে দিনে তার শরীরের অবনতি হতে থাকে। এটা নিয়ে সবাই চিন্তায় পড়ে যায়। অনেক ডাক্তারের কাছে ঘুরেও কোনো কাজ হচ্ছিল না। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখে তার মা ভীষণ কান্না করছে। কারণ জানতে চাইলে বলে, তুই নষ্ট হয়ে গেছিস, তোকে আমার ছেলে বলে পরিচয় দিতে আমার লজ্জা লাগে। কথাটা শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। তো পরে তিনি জানতে পারে সেদিন রাতে নাকি তিনি কথা বলছিল হুরায়ের সাথে, তার মা নাকি শুনতে পারে সব কথা এবং উপর থেকে যে আপনার ভেন্টিলেশনের জন্য যে খালি জায়গাটা উকি মারা যায়, সেখান থেকে তিনি দেখতে পায় যে তার ছেলের সাথে হুরায়েরা রুমের মধ্যে আছে। তো তখন তিনি বলেছিল, তোকে না বলেছি ওর সাথে কথা বলতে মানা করেছি তোকে। তারপর তিনি চলে যায় সেখান থেকে এবং পরবর্তী সময় তখন পরের দিন তিনি বাজারে যায়। বাসায় আসার পর দেখে তার মা নতুন একটা বালিশ দিয়ে তাকে বলে, আচ্ছা রাতে এটাতে ঘুমাবি। যথারীতি তিনিও শুয়ে পড়ে। ঠিক মাঝরাতে কারো প্রচণ্ড চিৎকারে তার ঘুম ভেঙে যায়। তাকে দেখে তিনি হুরায়রা তার বিছানার পাশে দাঁড়িয়ে কান্না করছে আর তাকে ডাকছে। বলছে, কি হয়েছে? বলে যে, আমি তো এখানে এসেছি, কিন্তু এটা কি? তো তিনি জানতে চাইলেন, কেন, কি হয়েছে এর মধ্যে? হুরায়রা বলে, তাবিজ। তো তিনি খুলে দেখতে পায়, হ্যাঁ আসলেই। তিনি বুঝতে পারে যে এটা তার মার কাজ। আর তিনি হঠাৎ করে হুরায়রার প্রতি আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। তখন সে বালিশটা ফেলে দেয়। তখন থেকেই যেন তার জীবনে নেমে আসে অভিশাপ। হুরায়রা চলে যায়। পরের দিন রাতের ঘটনা, তিনি ঘুমিয়েছিলেন, হঠাৎ স্বপ্নে দেখে তার কাছে কিছু মহিলা দাঁড়িয়ে আছে। তারপর তারা তাকে পালকির মতো কিছুতে বসায়। আর পালকি থেকে বের হয়ে তিনি দেখেন তিনি অন্য জগতে বসে আছে। তিনি খুব অবাক হয়ে যায় এবং হুরায়রাকে দেখতে পায় কনে সেজে বসে আছে। তারপর আর তার কিছু মনে নেই। ঘুম থেকে উঠে দেখে তার হাতে মেহেদি লাগানো, গলায় একটা লকেট আর পায়ে তার আঙ্গুলে একটা আংটি। সেগুলো স্বর্ণ ছিল না কি ছিল এখনও পর্যন্ত তিনি বুঝতে পারেননি। তার মাকে তিনি সব বলে এবং পরে তিনি সেই হুজুরের কাছে নিয়ে যায়। হুজুরের সব শুনে বলে, যা ঘটার ঘটে গেছে, এখন আর কোনো লাভ নেই। হুজুর একটা তাবিজ দেয় এবং সেটা সব সময় সাথে রাখতে বলে এবং সকাল বিকাল সেই তাবিজ মাঝে মধ্যে পাওয়া যেত না। পরের দিন রাতে হুরায়রা আসে আর বলে, তাবিজ করে কোনো লাভ নেই, কোনো শক্তি তোর থেকে আমাকে আলাদা করতে পারবে না। পরদিন হুজুর আসে, তার আম্মুকে বলে যত তাড়াতাড়ি সম্ভব ওকে বিয়ে করিয়ে দিতে পারেন। যদি কাজটা হয়, তার কথা মতো তার বিয়ে ঠিক হয় সেই মামাতো বোন তোমার সাথে। বিয়ের দিন ধার্য করা হয় শুক্রবার। সব কিছু ঠিকভাবে চলছিল। তার মাঝে বুধবার রাতে হুরায়রা এসে তাকে বলে দিয়ে যায়, ভালো করে বিয়ে করছিস, ভালো কথা, একা থাকতে পারবি না, এই বলে তিনি চলে যায়। কিন্তু সময়টা হলো শুক্রবার। তার মামা 5:43 দিকে তাকে ফোন দিয়ে বলে, খুব বেশি দিন আগের কথা না, শুধু কান্নার শব্দ পাই পাশ থেকে। কারণ জানার জন্য পরে জানা যায় যে তোমাকে পাচ্ছিল না, পরে তোমার মরদেহ পাওয়া যায় বাড়ির পেছনের বাগানে। কিভাবে মারা হয়েছিল সেটা বলছি না, সেটা বলা সম্ভব না। তবে এতটুকু বলছি যে দেখার মতো, চেনার মতো অবস্থা ছিল না ডেড বডি।
তখন তিনি বুঝে গেছেন এটা হুরায়রার কাজ, এবং তখন বাড়িতে সবার খুব অবস্থা খারাপ হয়ে যায়, শোকের ছায়া নেমে আসে। কিছুদিন পর হুরায়রা আবার আসে এবং বলছিল, ভালো হবে না, তুই যাই করিস না কেন আমাকে ছাড়া তুই থাকতে পারবি না, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। এভাবেই কেটে যায় 3 মাস এবং হুরায়রা আর আসে না। তিনি একজনের কাছে সমাধান জানতে চাইলে তিনি বলেন, তুমি তাড়াতাড়ি দূরে চলে যাও, পারলে অনেক দূরে। তার 5 মাস পর তিনি সৌদি চলে আসে এবং বর্তমানে একটি ব্যাংকে কর্মরত আছে। এখন সমস্যা হচ্ছে না, এবং গত 6 মাস আগে তিনি বিয়ে করেছেন একটি ভারতের একজন মেয়ের সাথে, যে ওখানে জব করত, এবং ওখানেই আছেন এবং কোনো প্রবলেম হচ্ছে না, এখনও পর্যন্ত কোনো প্রবলেম হয়নি, আল্লাহর রহমতে ভালো আছেন। এবং তিনি এই ঘটনা শেয়ার করেছেন আমাদের কাছে। আশা করছি আপনাদের কাছে তার ঘটনাটি ভালো লেগেছে। এবং আসলে সত্যি কথা বলতে এরকম ঘটনা আগে কয়েকবার আমি শুনেছি দেখে আমি এটা শেয়ার করলাম, এবং রিয়েল লাইফে এরকম অনেকেই এফেক্টেড। এবং আমি আপনাদেরকে আগেও আমাদের এলাকার এক দাদির কথা শুনিয়েছিলাম যে তিনি এই ধরনের প্রবলেম ফেস করছে। বাগেরহাট জেলার ফকিরহাট থানার একটি গ্রামে আমার বসবাস। আমি একজন 3য় শ্রেণীর স্বাস্থ্যকর্মী। আমি এখন যে ঘটনাটি বলবো সেটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা, এবং এই ঘটনাটি ছিল আমার জীবনের একটা বিভীষিকাময় অধ্যায়। এটি ঘটেছিল 2004 সালের জানুয়ারির প্রথম দিকে। আমার তারিখটা সঠিক মনে নেই, যাই হোক সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। শুরুতেই বলে নেই, আমার বাড়ি বাগেরহাট জেলায় হলেও বাড়ি থেকে বের হয়ে মাত্র 10 মিনিট পশ্চিমে হাঁটলেই রূপসা উপজেলা। আমার বাড়িতে প্রায় প্রতি শুক্রবার খাসির মাংস খাওয়ার একটা প্রচলন ছিল, যেটা আনতে যেতে হতো রূপসা থানায় অবস্থিত একটা বাজারে, এবং সেটা সংগ্রহ করার জন্য বাবা আমাকেই পাঠাতেন। সেদিন ছিল শুক্রবার। আমি একটু দেরিতেই বাড়ি থেকে বের হই, একটা সাইকেল আর ব্যাগ নিয়ে রওনা হলাম বাজারের উদ্দেশ্যে। সময়টা ছিল শীতকাল, তাই বাজারে পৌঁছে মাংস কিনতে না কিনতেই বিকেল গড়িয়ে এলো। এমনিতেই নির্জন রাস্তা, তারপরও আমাকে প্রায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে তারপর যেতে হবে বাড়িতে। আমি একটু দ্রুত চলতে শুরু করলাম। হঠাৎ রাস্তার ডান দিকে নদীর পাড়ে আমার চোখ পড়ে। আমি দেখি 7-8 জন পুরুষ মানুষ মাদুরে মোড়া কিছু একটা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি আমার কৌতূহল সামনে রাখতে পারলাম না। সাইকেলটা রাস্তার পাশে রেখে চলে গেলাম সেখানে গিয়ে বুঝলাম মাদুরে মোড়ানো যা দেখছিলাম তাতে একটা লাশ রাখা আছে। কিন্তু কার লাশ? কেমন দেখতে সে? কেন যেন জানার জন্য মনটা ছটফট করছে। আর তখন কিছু না ভেবে ওখানে থাকা একজনকে জিজ্ঞেস করলাম, কিন্তু কোনো উত্তর নেই। এরই মধ্যে প্রায় সন্ধ্যা নামার উপক্রম। এমন সময় দেখলাম তাদের মধ্যে একজন একটা কাঁচি দিয়ে মাদুরে পেঁচানো দড়িগুলো কাটতে শুরু করলো। 3টা গিট, প্রথমে পায়ের কাছে, পরে মাথারটা, এবং পরিশেষে মাছেরটা কাটলেন। আমি পাগলের মতো তাকিয়ে আছি। মাছের গিটটা খুলতে না খুলতেই আমি যা দেখেছি সেটা এক ভয়ঙ্কর এবং বেদনাদায়ক এক অভিজ্ঞতার মুখোমুখি করলো আমাকে। আমি দেখি রক্তশূন্য সাদা চেহারার অল্প বয়সে একটা মহিলা, তার সারা মুখে সেলাইয়ের দাগ। বুঝে গিয়েছিলাম এটা পোস্টমর্টেম করা হয়েছে, কিন্তু যখন তার কাফনটা খোলা হয় তখন কট কট করে শব্দ হতে থাকে এবং পেটের লম্বা সেলাই ছিঁড়ে বেরিয়ে আসে একটা মৃত ফোলা নবজাতক। ভয়ে আমি পাথর হয়ে গেছি। পচা দুর্গন্ধে মনে হচ্ছিল যেন এখনই বমি হয়ে যাবে। যে যার মতো নাক বন্ধ করে সরে যাচ্ছে, শুধু পাথরের মতো আছে আমি একা। কিছুক্ষণ পর একজন আমাকে বললেন, তুমি কি জানো এই মেয়েটা কিভাবে মারা গেছে? শুনে আমি বললাম না। তিনি বললেন, এই মেয়েটা যখন 9 মাসের গর্ভবতী তখন তার স্বামী তাকে পা দিয়ে সজোরে পেটে আঘাত করে এবং পালিয়ে যায়। মেয়েটির চিৎকারে প্রতিবেশী ছুটে আসে এবং তাকে হাসপাতালে নিয়ে যায়। তখন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আমি সবসময় একটু প্রতিবাদী স্বভাবের ছিলাম, তাই অজান্তেই মুখ থেকে বেরিয়ে এলো, জানোয়ারটার বাড়ি কোথায়? শুনে লোকটা বললেন, এই গ্রামেই বাড়ি। আমি লোকটার কাছ থেকে সেই অমানুষটার ঠিকানা জোগাড় করি এবং মনের মধ্যে চাপা রাগ নিয়ে পেছনে তাকাতে তাকাতে স্থান ত্যাগ করি। যথারীতি আমি মাংস কিনে নিয়ে বাড়িতে যাই। সেদিন রাত্রে কিছুতেই আমার ঘুম আসছিল না। শুধু চোখের সামনে ভাসছিল সেই মহিলা আর তার বাচ্চার মুখখানি।
কেন জানি মনে হচ্ছিল এই মহিলার সাথে যা হয়েছে সেটা ঠিক হয়নি, আর মনে হচ্ছিল এ ব্যাপারে আমার অবশ্যই কিছু করা উচিত। ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি জানি না। পরদিন সকালে যথারীতি আমি স্কুলে যাওয়ার জন্য বের হই, আর মনে মনে ভাবতে থাকি আজ স্কুল শেষে আমি সেই ঠিকানায় যাব আমার বন্ধুকে নিয়ে। যথারীতি আমি স্কুলে পৌঁছাই। আমার এখনো মনে আছে সেদিন ছিল শনিবার। স্কুলে পৌঁছে দেখি আমার বন্ধু মিলন দাঁড়িয়ে আছে। আমি ওকে দেখি একটু অবাক হই, কারণ যে মানুষটা আমাকে দেখলেই একটা হাসি দিয়ে আমার সাথে কথা বলে, সে আজ কেন যেন চুপচাপ। আমি বললাম, কিরে মিলন, কি হয়েছে তোর? মিলন কিছু সময় চুপচাপ থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর সাথে অনেক কথা আছে, বলেই আমাকে নিয়ে স্কুলের ছাদে চলে যায়। আমি আর ও ছাদে যাই। মিলন আমাকে বলে, জানিস আমাদের পাশের এলাকায় একটা মহিলা পেটে বাচ্চা নিয়ে মারা গেছে। আমি শুনে কিছুটা অবাক হই বটে, কিন্তু পরে ওকে বলি, হ্যাঁ জানি। আমি ওকে আরও বলি, তার জন্য তোরে তো মন খারাপ কেন? তখন ও আমাকে বলে, তোর কি মনে আছে গতবার আমাদের বাড়ির পাশের নামযোগ্য অনুষ্ঠানে তুই আর আমি একজন মহিলার জন্য গ্যাঞ্জাম করেছিলাম? আমি বললাম, আমার বিষয়টা ঠিক মনে পড়ছে না, তুই একটু খুলে বল। আসল বিষয়টা হলো, মিলনদের বাড়ির পাশে হিন্দুদের সব থেকে বড় নামযোগ্য অনুষ্ঠান হয়। সেখানে আমি ওর সাথে যাই। সেখানে যখন প্রসাদ দেওয়া হয়, তখন একজন মহিলা তার স্বামীর জন্য প্রসাদ চাওয়াতে সেখানকার লোকজন মহিলাটির সাথে খুব বাজে ব্যবহার করে, যা আমি আর মিলন সহ্য করতে পারিনি। আমরা প্রতিবাদ করি এবং মহিলাটিকে তার স্বামীর জন্য প্রসাদ নিতে সাহায্য করি। মহিলাটি আমাদের এই কাজে খুব খুশি হয় এবং বলে, তোমরা আমার ভাইয়ের মতো। আসলে এই মহিলাটি হলো সেই মহিলা যে বাচ্চা সহ মারা যায় এবং আমি যাকে গতকালকে দেখেছি। সব শুনে আমি মিলনকে বলি, কি বলিস? আমি তো কাল দেখেছি মহিলাকে, কিন্তু চিনতে পারিনি। সব কিছু জানার পর আমার ক্রোধ আরও বেড়ে যায়। আমি মিলনকে বলি, বন্ধু চল, আজ আমরা ওই বাড়িতে যাব, দেখবো ওই বাড়িতে কারা থাকে, আর যে লোকটা এই কাজ করেছে তার বিষয়ে পুলিশকে জানাবো। মিলন এক বাক্যে আমার কথায় রাজি হয়। যেই কথা সেই কাজ। আমরা দুজনে হেড স্যারকে ম্যানেজ করে বের হয়ে পড়ি। দুজনে দুটো সাইকেল নিয়ে রওনা করি। অবশেষে আমরা সেই বাড়িতে পৌঁছাই। গিয়ে দেখি ছোট্ট কুঁড়ে ঘরের মতো একটা ঘর, সেখানে কোনো মানুষ নেই। পাশের বাড়ি থেকে জানতে পারি লোকটার নামে পুলিশ কেস লিখে নিয়ে গেছে। তবে আশেপাশের লোকদের ধারণা লোকটা দেশ ছেড়ে চলে গেছে। শুনে খুব হতাশ হয়ে আমরা বাড়িতে ফিরে আসি আর ভাবি মহিলাটি কোনো বিচারই পেল না। রাতে যথারীতি আমি বিছানায় যাই এবং ঘুমিয়ে পড়ি। হঠাৎ রাতে আমার ঘুম ভাঙে। তখন আমার মনে হচ্ছে কেউ আমার দরজায় দাঁড়িয়ে গুনগুন করে কান্না করছে। আমি বলি, কে ওখানে? কোনো শব্দ নেই। আমি ভাবলাম আমার মনের ভুল, কিন্তু না। একটু পর আবার সেই গুনগুন কান্নার শব্দ। আমি বললাম, কে? ও পাশ থেকে উত্তর এলো, আমি। উত্তরটা একদম সাধারণ মানুষের আওয়াজের মতো স্বাভাবিক। আমি কিছু না ভেবেই দরজাটা খুলি, কিন্তু কেউ নেই। আমি ছোটবেলা থেকে একটু সাহসী, তাই কোনো কিছু না ভেবে শুয়ে পড়ি এবং কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে যাই। কিন্তু সেই রাত্রে একটা অদ্ভুত স্বপ্ন দেখি। আমি দেখি মহিলা তার বাচ্চাটা কোলে নিয়ে এসে আমাকে বলছে, কি তুমিও কিছু করবা না তাই না? আমি স্বপ্নের মধ্যে উত্তর দিলাম, কি করব আমি? মহিলাটি এর কোনো জবাব দেয় না, শুধু বলে, তুমিই পারো আমাদের সঠিক বিচার পাওয়াতে, কিছু করো। হঠাৎ মায়ের ডাকে ঘুম ভেঙে যায়। আমি যথারীতি স্কুলে যাই এবং মিলনকে গিয়ে রাতে স্বপ্নের কথা বলি। মিলন বলে, বন্ধু আমিও রাত্রে একই স্বপ্ন দেখেছি। এরকম ভাবে পরপর 5 দিন একই স্বপ্ন দেখতাম আর বলতাম যে আমার কিছুই করার নেই, আমি নিরুপায়। কিন্তু তার একটাই কথা, কিছু করো। এখানে একটা কথা বলে রাখি, আমরা সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করি যে মানুষের পুনর্জন্ম হয়। আমরা বিশ্বাস করি যে আত্মার মৃত্যু নেই। অতৃপ্ত বাসনা নিয়ে কোনো ব্যক্তি মারা গেলে সে তার কাজ শেষ না করা পর্যন্ত
এই মায়াজাল ছেড়ে বের হতে পারে না। যাই হোক, মিলন আর আমি একই সময়ে একই স্বপ্ন দেখতে দেখতে হাঁপিয়ে উঠি। না পারছিলাম কাউকে কিছু বলতে, শুধু দুই বন্ধু বিষয়টা নিয়ে কথা বলতাম। আমি হাঁপিয়ে উঠেছিলাম, আর নিতে পারছিলাম না। একই ঘটনা প্রায় 11-12 দিন ঘটার পর হঠাৎ একদিন মাঝরাতে আমার ঘুম ভাঙে। আমি শুনি কেউ আমার নাম ধরে ডাকছে। আমি উঠি এবং দরজাটা খুলি। দরজার সামনে আমি কাউকে দেখতে পাই না, কিন্তু উঠানে চোখ পড়তেই দেখি সেই মহিলা তার বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আর ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করছে। এই প্রথম তার সাথে আমার সামনাসামনি দেখা। বাইরে চাঁদের আলোয় সব কিছু একদম পরিষ্কার দেখা যাচ্ছে। আমি জানি না তখন আমার মনে ভয় কতটা কাজ করছে, কিন্তু তার চাইতে অনেক বেশি গুণ বেশি কাজ করছে যে আমাকে তার সাথে সরাসরি কথা বলতেই হবে, কারণ প্রতি রাতের স্বপ্ন আমাকে পাগল করে দেয়। তাই এক প্রকার তাকে দেখে দৌড়ে তার কাছে যাই। আমি জানি আমার কথাগুলো বিশ্বাস করতে চাইবেন না, কিন্তু তাতে আমার কিছু করার নেই। বিষয়টা আমি মোকাবেলা করেছি। আমি জানি দিনগুলো আমার কেমন ছিল। আমি দৌড়ে যাওয়ার পর দেখি মহিলাটি একদম স্বাভাবিক চেহারা নিয়ে সাধারণ মানুষের মতো দাঁড়িয়ে আছে। সে কিছু না বলতে আমি বলা শুরু করি। আমি বলি, দিদি, আপনি বিশ্বাস করেন আমি আর আমার বন্ধু মিলন কম চেষ্টা করিনি, কিন্তু যে মানুষ দেশে নেই তাকে কিভাবে শাস্তি দেব? আর আমরা তো মাত্র ক্লাস 10-এ পড়ি, কি বা করতে পারি? তখন আমার মনে হচ্ছিল ভয় কি জিনিস আমি জানি না। মহিলাটি দুটি কথা বলল, তোমাদের আর কিছুই করতে হবে না, যা করার আমি করব। তোমাদের ঋণ আমি শোধ করতে পারবো না। আমি বললাম, দিদি, এটা কোনো ঋণের কথা নয় যেখানে আমরা কিছুই করতে পারিনি। হঠাৎ আমি পেছন থেকে একটা টান অনুভব করি। পেছনে তাকিয়ে দেখি বাবা আমাকে কাঁধে হাত দিয়ে টানছে। একবার পেছনে ফিরে আবার সামনে তাকাতেই দেখি কেউ নেই। আমি তখন ভয় পাই এবং বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁপতে শুরু করি। আমার জ্বালা চলে আসে। পরদিন সকাল 11টা নাগাদ আমি একটু সুস্থ হই এবং দেখি যে মিলন আমার পাশে। এরই মাঝে বাবাকে আমি সবকিছু খুলে বলেছি। মিলন আমাকে বলল, কাল রাতে ওর সাথে কিছুই ঘটেনি, কিন্তু একটা অদ্ভুত কথা বলে। ও বলে যে ওই মহিলার স্বামী যে পালিয়ে দেশ ছেড়ে চলে গেছে, সে আজ সকালে কোনো কারণে রেল লাইনে কাটা পড়েছে। এটা মিলনের বাবা কোনো এক মাধ্যমে জানতে পেরেছে। তখন আমার বুঝতে আর বাকি রইল না যে কিভাবে হয়েছে। তারপর থেকে কোনোদিন ওই মহিলাকে দেখিনি, স্বপ্নেও না। এখন যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছে, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ আবিদ হোসেন। উনি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, লেখাপড়া করছেন সরকারি সুন্দরবন আদর্শ কলেজ খুলনায়। আর ওনার যে ঘটনাটি, এটি ওনার দাদির মুখ থেকে শুনেছেন পুরোপুরি আর কি। তো সালটা, তারিখটা ঠিক মনে নাই বা বলতে পারেননি। তো সালটা 1990-এর দশকের মাঝামাঝির দিকে একটা সময় হবে আর কি। তো ঘটনাটি ঘটেছিল ওনার আপন কাকার সাথে। স্থান বাগেরহাট জেলার রামপাল উপজেলার অন্তর্গত পেরিখালী ইউনিয়নের রমজাইপুর গ্রামে। ওই অঞ্চলে চিংড়ি মাছের ঘেরের কিন্তু ব্যাপক প্রচলন রয়েছে। আমরা জানি যে ওই এলাকা বাগেরহাট বা সুন্দরবন এরিয়ার এই জায়গাগুলোতে চিংড়ি মাছের কিন্তু অনেক ঘের রয়েছে। তো চোরের হাত থেকে ঘের রক্ষা করতে কিন্তু রাত্রে ওই ঘের মালিক যারা আছেন তাদেরকে কিন্তু নিজেরা হোক বা লোক লাগিয়ে হোক পাহারা দিতে হয়। আর পাহারা দেওয়ার জন্য ঘেরের মধ্যে মাচা করে ছোট ঘর তৈরি করে সেখানে থেকে পাহারা দিতে হয়। দিনের বেলাও পাহারা দিতে হয়, আবার রাতের বেলাও পাহারা দিতে হয়। আঞ্চলিক ভাষায় এই ঘরকে বলা হয় ঘেরের বাসা। ছোট্ট সাঁকো ব্যবহার করে ওই ঘেরের বাসায় উঠতে হয়। ঘেরের বাসার দরজায় সাধারণত চটের বস্তা ব্যবহার করা হয়। যাই হোক, এবার আমরা মূল ঘটনাতে আসি। তো ওনার কাকা তখন কৈশোর থেকে যৌবনে পা রেখেছেন মাত্র। আর ওনার কাকার মামার একটি ঘের ছিল। তো কাকা রাতের বেলা সেই ঘেরের যে বাসা, ওই যে ছোট্ট বাসা, সেখানে থাকতেন।
তার অভ্যাস ছিল অনেক রাত পর্যন্ত চায়ের দোকানে আড্ডা দেয়া। তো এক রাতে চায়ের দোকান থেকে ফিরলেন প্রায় রাত 10টা, 10:30টার দিকে। ওই সময় গ্রামে রাত 10টা মানে তো অনেক রাত। তো তখন তিনি ঘেরের বাসায় ফিরলেন। ঘেরের পাশে তার একটা নানির বাড়ি ছিল। তো একদম পাশাপাশি, তো মানে জোরে জোরে কথা বললে ওখান থেকে শোনা যায়, ওখান থেকেও কিছু বললে এই পাশে শোনা যায়, আবার এখান থেকে বললেও ওইখানে শোনা যায়। তো ওই ঘেরের বাসার কাছে দাঁড়িয়ে তার নানিকে ডাক দিল, আর ওই ঘেরের বাসার ওখানে থেকেই জোরে জোরে কিছু সময় কথা বলেন নানির সাথে। এরপর ওই ঘেরের যে বাসা ওর মধ্যে ঢুকে ওনার কাকা ঘুমিয়ে পড়েন। ঘুম যে কখন ভেঙেছে বা কতক্ষণ ঘুমিয়েছিলেন এটা আসলে ওনার ঠিক মনে নাই। তো একটা ডাক শুনে ওনার ঘুম ভাঙে। তো কাকা শুনতে পেলেন তারই আপন সেজো চাচা, মানে তার কাকার সেজো চাচা তাকে মোটা গলায় নাম ধরে ডাকছে। তো ওনার নাম ছিল মণি। বলছে, মণি, এই মণি। তো কাকা একটু অবাক হলেন। তো তিনি ভাবছেন এত রাত্রে সেজো চাচা আবার কোত্থেকে এলো, উনি তো তার বাসায় ঘুমাচ্ছেন, বা এত রাত্রে তো উনি কখনো আসেন না। তো কাকা উত্তরে বললেন, ও কাকা, তুমি এত রাত্রে এখানে কি করো, কি কারণে আসছো বলো। তো ওনার সেজো চাচা উত্তরে বলেন, আসলাম, তোকে দেখতে ইচ্ছা করছিল তাই চলে আসলাম। তখন ওই মণি কাকা বলেন যে এখানে তো ছোট জায়গা, দুজন তো থাকা যায় না এখানে, তো তুমি বাড়িতে যাও, এখানে তো ঘুমানো যাবে না, তুমি যেয়ে ঘুমাও, সকালে আমি আসবো না, তোমার সাথে কথা বলবো না। তখন ওই সেজো চাচা বলে, না না, বাড়ি যাব না, আমি তোর কাছে আসছি, আজকে রাত্রে তোর পাশেই ঘুমাবো। তখন আবার ওই মণি কাকা বলেন যে এখানে তো ছোট জায়গা, এখানে কিভাবে থাকবে, এখানে তো থাকা যায় না। তখন উল্টো উত্তর আসে, আরে সমস্যা নাই, তুই থাকলে আমিও পারবো। এভাবে অনেকক্ষণ ধরে ওই মণি কাকা বলেই চলছে যে বাড়ি যাও, বাড়ি যাও, কিন্তু ওই পাশ থেকে সেজো চাচা সে কিছুতেই যাবে না। একসময় নেহায়েত বাধ্য হয়েই মণি কাকা বলল যে আচ্ছা আসো, ভেতরে আসো। কারণ হচ্ছে দেখা গেল যে সেজো চাচা পরবর্তীতে বাসায় গিয়ে মানে বলল যে আমি রাত্রেবেলা ওর ইসে গেলাম, কিন্তু আমাকে ঢুকতে দিল না। এটা নিয়ে আবার আত্মীয় স্বজনদের মধ্যে মন কালাকালি হবে, উনি এটা চিন্তা করছেন। উনি এবার এটাও ভাবছিলেন হয়তোবা মনে হয় বাসায় রাগারাগি করেছেন, এই জন্য রাতের বেলা এখানে চলে আসছেন, এটাও ভেবেছেন। তো এখন যদি তাকে ঢুকতে না দেওয়া হয় কেমন হবে আর কি। আর সবচেয়ে বড় কথা হলো ওখানে একজন থাকার মতোই জায়গা, ঘেরের বাসা তো বড় হয় না, ছোট্ট একটা খুপড়ির মতো হয়। তো উনি চিন্তা করছেন যাক, কাকা ঘুমাক, আমি বাইরে গিয়ে একটু ঘের পাহারা দিই, না রাত্রে নাই ঘুমাইলাম, সমস্যা কি। তো ওই চিন্তা করেছেন, এবং ওই যখন বলেছেন যে আচ্ছা আসো, তখন ওই মণি কাকা উঠে আবার কি করেছে, ওনার যে চটের যে পর্দাটা, মানে যেটা আসলে দরজার মতো ব্যবহার করা হয়, মানে ঝুলিয়ে রাখা হয় আর কি, ওইটার কাছে গিয়েছেন এবং পর্দাটা সরিয়েছেন। পর্দা সরানোর সাথে সাথে উনি যে দৃশ্য দেখতে পেয়েছেন তা দেখে ওনার পিলে চমকে যায়। উনি দেখেন বিশাল একটা অবয়ব, 50-60 হাত লম্বা হবে এমন একটা অবয়ব, এবং চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে সেটার মাথা নাই, চোখও দেখা যাচ্ছে না, ওই যে বুকের উপর যে চোখ থাকে, পেটের কাছে দাঁত থাকে, এরকমটাও না, সেটার মাথা নাই, চোখও নাই, দাঁতও নাই, কিছু নাই, জাস্ট খালি মাথা নাই, বিশাল একটা অবয়ব। মানে আশেপাশ থেকে যে বাতাস হচ্ছিল, মৃদু বাতাস, সেই মৃদু বাতাসে ওই অবয়বের শরীরে যে বড় বড় লোম রয়েছে সেই লোমগুলোও উঠছিল, সেটাও বোঝা যাচ্ছিল। এবং ওই অবয়বটা আস্তে আস্তে ওই ঘেরের ঘরের দিকে আসতে থাকে, বিশাল বিশাল তার পা। সে দেখলো যে প্রথমে এক পা যখন দিল তখন ওই আইল থেকে ওই ঘেরের ঘরের কাছে আসা যে সাঁকো সেখানে আসলো। তো ওই সাঁকোর কাছ থেকে আর একটা পা দিলে ওই ঘেরের ঘর তো আসলে সেখানে সে ঢুকতে পারবে না এত বড় অবয়ব নিয়ে, ওই ঘেরের ঘরটা একদম মানে দুমড়ে মুচড়ে, যে ঘেরের যে পানি, ঘেরের ইয়েটা মানে যেটার উপর আর কি ঘরটা তৈরি করছে, এটার মধ্যে একদম ঢুকে যাবে এবং সেও এখানে মারা যাবে। এই দৃশ্য দেখার সাথে সাথে সে এমন জোরে এক চিৎকার দিয়েছে, এক চিৎকারে উনি জ্ঞান হারিয়ে ফেলেছেন আর কি।
আর একটা বিষয় হলো যে উনি চিৎকার দেওয়ার আগেই ওই সময় ফজরের আজান ভেসে আসে, এবং ওই আজানের শব্দ যখন ভেসে আসে তখন উনি এটাও দেখতে পেয়েছিলেন যে ওই অবয়বটি হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। তারপরেই মূলত উনি চিৎকার দিয়েছিলেন এবং সেন্সলেস হয়ে পড়ে গিয়েছেন। যেহেতু ভোরবেলা ওনার চিৎকার, অনেকেই ঘুমানোর সময় তো অনেকেই গভীর ঘুমে থাকে ভোরের দিকে, তো ওনার চিৎকারটা আসলে ওই সময় তার পাশে যে নানির বাড়ি ছিল তারা শোনেনি। এদিকে বেলা হয়ে যাচ্ছে, সাধারণত ভোরবেলা এই মণি কাকা বাড়িতে ফিরতেন। এদিকে এই আবিদ ভাইয়ের দাদি, উনি চিন্তা করছেন কি ব্যাপার, মণি আসে না কেন, অনেক বেলা হয়ে গেছে আসে না। বাড়ি থেকে ওইটা খুব যে বেশি দূরে ছিল তা না, তো উনি ওনার ছেলের খোঁজে আসেন আর কি। তো আসার পরে দেখতে পান যে ওই ঘেরের ঘরের মধ্যে সে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন তো এই আবিদ ভাইয়ের দাদি চিৎকার চেঁচামেচি শুরু করেন। তো পাশেই তো ওনার ওই মণি কাকার নানির বাড়ি ছিল, তারাও সেখান থেকে চলে আসেন, এসে দেখেন এই অবস্থা। তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। তো বাড়িতে নিয়ে যাওয়ার পর ওই ওনার যে মা, মানে আবিদ ভাইয়ের দাদি, তখন বলে যে তাতে একজন হুজুর ডেকে আনেন। উনি বুঝতে পেরেছিলেন যে কোনো সমস্যা হয়েছে। তো হুজুর যখন আসে তখন কিন্তু ওই ওনার আবিদ ভাইয়ের যে মণি কাকা, তার কিন্তু জ্ঞান ফিরেছে। তো জ্ঞান ফেরার পর সে বলছে আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। তো এখন হুজুর বলে যে বাবা তোমার একটু ঝেড়ে দেই, তুমি থাকো, কোনো সমস্যা নেই, তোমার বাড়িতে তুমি থাকো। তখন আবার ওই মণি কাকা চিৎকার করে বলে ওঠেন, এই খবরদার, এই হুজুর যেন আমার কাছে না আসে। এখন এই ধরনের কথা তো বলছেই এবং হুজুরকে গালিগালাজ শুরু করছে। হুজুরকে উল্টো বলছে, এই হুজুর তুই কেন এখানে এসেছিস, যা বাড়ি যা, আমার কিছু হয় নাই। হুজুর যতই নরম ভাষায় তার সাথে কথা বলে না কেন, উল্টো গালিগালাজ করছে। এবার হুজুর হুঙ্কার দিয়ে বলে ওঠেন, এই বেয়াদব বয় এখানে, নাহলে লাঠি দিয়ে মেরে তোর অবস্থা আমি খারাপ করে দেব। ওই অবস্থাতে ওই মণি কাকা আর হুজুরের সামনে বসতে চায় না। যাই হোক, 5-6 জন মিলে জোর করে ধরে বসিয়ে দেওয়া হয়। হুজুর মণি কাকার চারপাশে একটা বৃত্ত এঁকে তারপর তাকে ঝাড়ফুঁক শুরু করেন। তো ঝাড়ফুঁক করতে করতে একটা সময় হুজুর পানি চান। তো ওই অবস্থাতেই ওই পানি ফু দিয়ে তার শরীরের উপর ঢেলে দেন। এরপরে মণি কাকা ঘুমিয়ে পড়েন, ওই বৃত্তের মধ্যে ঘুমিয়ে পড়েন। তো ঘুম ভাঙে ওনার সন্ধ্যায়। এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। কিন্তু ওই ধরনের কোনো সমস্যা না হলেও, মানে ভয়ানক কোনো অবয়ব না দেখলেও, মণি কাকা অদ্ভুত ব্যাপার সেটা হলো উনি কোনো টর্চ লাইট ব্যবহার করতে পারেন না। কারণ ওই রাত্রে উনি যখন তার সেজো কাকাকে ঘরে ঢোকানোর জন্য, ওনার হাতে একটা টর্চ লাইট ছিল, কারণ ঘের পাহারা দিয়ে গেলে টর্চ লাইট লাগে, মানে টর্চ লাইট যখনই জ্বালিয়েছিলেন, হঠাৎ করে টর্চ লাইটের যে বাল্ব, ওই সময় তো ওই যে 5 ব্যাটারির 3 ব্যাটারির টর্চ লাইট ছিল, 2 ব্যাটারির টর্চ লাইট ছিল, তো ওই বাল্ব কেটে যায়। তো ওই বাল্ব কেটে যাওয়ার কারণে উনি ওই অবয়বটিকে চাঁদের আলোতে দেখেছিলেন। কেন হঠাৎ করে এটার বাল্ব কেটে গিয়েছিল এটা উনি জানে না। কিন্তু মজার বিষয় এবং অদ্ভুত ব্যাপার হলো যে মণি কাকা এখনো জীবিত আছেন, কিন্তু উনি এখন পর্যন্ত কোনো টর্চ লাইট ব্যবহার করতে পারেন না। উনি টর্চ লাইট ব্যবহার করতে গেলেই নাকি টর্চ লাইট নষ্ট হয়ে যায়, অথবা টর্চ লাইট নষ্ট না হলেও হারিয়ে যায়। তো এই ধরনের ঘটনা এখন ওনার সাথে ঘটে, কিন্তু ওই ভয়ানক অবয়বটিকে উনি আর কখনো দেখেননি। ধারণা করা হয় ওই অবয়বটি এখনো দূর থেকে তাকে ফলো করে যাচ্ছে, যদিও বা ওইভাবে তার সামনে প্রকট হয়নি, হয়তোবা আশেপাশে থেকে প্রভাব বিস্তার করে যাচ্ছে, যার কারণে উনি টর্চ লাইট ব্যবহার করতে পারে না। আর একটি ব্যাপার বলেছিলেন যে ওনাকে বিভিন্ন সময় অনেকে তাবিজ কবজ দিয়েছিলেন, কিন্তু ওনার তাবিজ কবজ শরীরে থাকে না, হারিয়ে যায়। তো এটাও আমাদেরকে আবিদ ভাই জানিয়েছেন। তো অসংখ্য ধন্যবাদ আবিদ ভাইকে চমৎকার একটি ঘটনা শেয়ার করার জন্য। বিশেষ করে ঘের পাহারা, তারপরে বিলে বা পুকুরে মাছ পাহারা, এই ধরনের পাহারার কাজে যারা নিয়োজিত থাকেন, অনেক ধরনের ঘটনা তারা প্রত্যক্ষ করেন, সে সমস্ত ঘটনার সাক্ষী হন। আমরা এই টাইপের ঘটনা বিভিন্ন সময় পাই, কারণ এই টাইপের ঘটনা এখনো ঘটে চলছে। এই জন্য এই ধরনের ঘটনা আমরা রেগুলার পেয়ে থাকি। ধন্যবাদ জানাচ্ছি আবারও আবিদ হোসেন ভাইকে
কষ্ট করে ঘটনাটি লিখে পাঠিয়েছেন। আসসালামু আলাইকুম আলী ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স। আমি রাকিব রাহান বলছি। আশা করি মহান আল্লাহর অশেষ রহমত আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমি এখন যে ঘটনাটি শেয়ার করব আলিফ ভাই, সেটি শেয়ার করার আগে কিছু কথা আসলে না বললেই নয়। ঘটনাটি আমি যখন পড়েছি তখন আমি ঘটনায় যেমন ভয় পেয়েছি তার থেকে বেশি কিছু শিখতে পেরেছি আসলে। তো কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। আমি এখন যে ঘটনাটি শেয়ার করব সেটি আমাকে পাঠিয়েছেন নাইম ভাই। ঘটনাটি আসলে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে ঘটে যাওয়া। ইন্ডিয়ার কোনো একটি প্রদেশের কোনো একটি মাওলানার সাথে ঘটে যাওয়া ঘটনা এটি। তো মাওলানা সাহেবের নেশাই ছিল বা পেশাই ছিল তিনি ওয়াজ করে বেড়াতেন, রাত বিরাত ওয়াজ করে বাসায় আসতেন। তো প্রতিদিনকার মতোই তিনি ওয়াজ করে বাসায় ফিরেন এবং তার একটা অভ্যাস ছিল যে বাসায় রুমে ঢোকার আগে তিনি অজু করে রুমে ঢুকতেন। তো তিনি যথারীতি অজু করে রুমে ঢুকেন এবং লাইট জ্বালিয়ে হঠাৎ তার চোখটা চলে যায় তার বেডের উপরে, তার খাটের উপরে। তিনি দেখতে পান খাটের মাঝ বরাবর একটি সাপ শুয়ে আছে। তিনি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকেন ওখানে এবং দেখার চেষ্টা করেন এবং আশ্চর্য হন যে তার খাটের উপরে আর সাপ তো এইভাবে শোয়ার কথা না, যেভাবে শুয়ে আছে। তো তিনি সাপকে উদ্দেশ্য করে বলেন, সাপ তুমি যদি জিন হও চলে যাও, সাপ তুমি যদি জিন হও চলে যাও। এ কথা তিনি 3 বার উচ্চারণ করেন। এ কথা উচ্চারণ করার পরেও, বলার পরেও যখন দেখেন যে সাপ নড়ছে না বা যাচ্ছে না, তখন তিনি ঘরের বাইরে যান এবং বাইরে থেকে একটা লাঠি এনে সাপকে কয়েকবার আঘাত করেন এবং এক পর্যায়ে সাপটি মারা যায়। তিনি সাপটি বাইরে ফেলে এসে রাতে খাওয়া দাওয়া করে এসে নামাজ পড়ে ঘুমিয়ে পড়েন। মাঝরাতে বা আনুমানিক কয়টা হবে তিনি এক্স্যাক্টলি বলতে পারেননি, তার ঘুম ভাঙে, চিৎকারে আসলো, বাইরে থেকে কেউ চিৎকার করছে। তো তিনি আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য দরজার কাছে যান যে কে ডাকছেন তাকে, এবং তিনি শুনতে পান একটি গলা যে মাওলানা তুম কিদার হে। তো তিনি দরজা খুললেন সাহস করে, এত রাতে কে ডাকছে তাকে, ডাকার তো কথা না আসলে। তো তিনি দরজা খুলে দেখতে পান যে তার দরজার সামনে 2জন পুলিশ দাঁড়িয়ে আছে, পোশাক পরা 2জন পুলিশ। তো পুলিশ তাকে দেখেই বলেন, মাওলানা তোমাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে, তোমার নামে মামলা হয়েছে, ওসি সাহেব তোমাকে এক্ষুনি থানায় যেতে বলেছে। এই কথা শোনার পর আসলে মাওলানা সাহেব অনেকটা অবাক হন, একটা আশ্চর্য হন, আবার ভয়ও পান যে হঠাৎ রাতে ঘুম থেকে উঠে কেমন কথা, আমার নামে মামলা হয়েছে। আর তিনি এমনটা আসলে কখনো করেন নাই, কোনো ঝামেলায় তিনি ছিলেন না। তো তিনি কিছু চিন্তা না করে, যেহেতু পুলিশ সাথে আছে তাকে থানা যেতে হবে, অভিযোগ হয়েছে, তিনি যান তার পুলিশের সাথে। এবং যেতে যেতে এক পর্যায়ে তার চেনা পড়তে হঠাৎই অচেনা হয়ে যায় যেন। তিনি আশপাশে কয়েকবার তাকান, চিনতে পারেন না। তিনি আবার চেষ্টা করেন যে কোথায় আসছেন, তার অবস্থান কোথায় এখন সেটা নির্ণয় করতে, কিন্তু পারেন না। তিনি ভাবেন যে পুলিশদেরকে জিজ্ঞাসা করবে নাকি, ভাই তা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন। তো তিনি সেটি করারও সাহস পান না। তো একটা সময় লক্ষ্য করেন যে এমন একটি জায়গায় এসেছেন যেখানে একটি সুদর্শন মুরব্বী একটি চেয়ারে বসে আছে, তার সামনে আরো অনেক চেয়ারে, ঠিক আদালতের মধ্যে যেভাবে বসে সেভাবে আরো অনেকজন বসে আছে। তো পুলিশে তাকে ধস্তাধস্তি করে তাকে ধরে নিয়ে কাঠগড়ায় দাঁড় করায় কিছু না বলে। তিনি তো আসলে কিছু বুঝে উঠতে পারছেন না আসলে যে কি হচ্ছে তার সাথে। তো ঠিক যেন একটি আদালতের পরিবেশ, বিচার কাজ হবে এবং বিচারকের আসনে সেই সুদর্শন মুরব্বী বসে আছে। তো সুদর্শন মুরব্বী হঠাৎ করেই মাওলানাকে উদ্দেশ্য করে বলেন, মাওলানা তুমি তো অপরাধ করে ফেলেছ, মস্ত বড় অপরাধ করেছ। আরে অপরাধের শাস্তি কি তুমি জানো? মৃত্যুদণ্ড। মাওলানা সাহেব তো আসলে কিছুই মিলাতে পারছেন না কি হচ্ছে তার সাথে। তো তিনি সামনের বসার চেয়ারের লোকগুলাকে দেখার চেষ্টা করেন যে কথা বলবেন কি হচ্ছে এখানে, কিন্তু তাদেরকে স্পষ্ট তিনি দেখতে পাচ্ছেন না, আসলে একটা ঘোরের ভিতরে তিনি আছেন। তো তিনি উপায় না পেয়ে বিচারক সাহেবকেই জিজ্ঞাসা করেন যে
বেয়াদবি নেবেন না, তো আমাকে যদি একটু আমার অপরাধটা শোনার সুযোগ করে দিতেন আসলে। তো তখন সে মুরব্বী বা বিচারকের আসন্ন লোকটি তাকে বলে যে, তুমি আজ সন্ধ্যার পর বাড়িতে এসে একটি নিষ্পাপ জিনকে, নিরপরাধী জিনকে হত্যা করেছো। জিনটি তোমার বেডের উপরেই বিশ্রাম করতেছিল, কিন্তু তুমি তাকে মেরে ফেলেছো। তখন তিনি আসলে মাওলানা সাহেব বিষয়টি পুরোপুরি ক্লিয়ার হয়ে যান তিনি কি করেছেন। তিনি খুব ভালোভাবে বুঝতে পারেন যে তিনি যে সাপটিকে মেরেছিলেন সেটি আসলে সাপ ছিল সাপরূপী কোনো একটি জিন। তো তিনি আসলে অনেক দুশ্চিন্তায় পড়ে যান। তো এক পর্যায়ে তার মাথায় আসে, তিনি সাপটিকে মারার আগে 3 বার বলেছিলেন যে, সাপ তুমি যদি জিন হও চলে যাও। এটি তিনি তার বিচারককে জানান এবং বিচারক তখন বলে, না, এমন কোনো কথা আসলে শোনার কথা না তার। তো তিনি তাকে খুলে বলেন যে এটি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যে তোমরা যখন কোথাও সাপ দেখবে তখন মারার আগে 3 বার সাপকে উদ্দেশ্য করে বলবে, সাপ তুমি যদি জিন হও চলে যাও। তো 3 বার বলার পরেও যদি সে সাপটি সেখান থেকে না সরে বা না নড়ে, তখন সাপটিকে মারা সুন্নত, মারা যাবে। তো এটা আসলে বিচারকের সঠিক হাদিসের ধারণাটা ছিল না যে এটা সঠিক হাদিস কিনা। তো তিনি আদালতের প্রাঙ্গণে যত লোকজন ছিলেন সামনে সকলকে উদ্দেশ্য করে বললেন যে, আপনাদের মাঝে কি ওই হাদিসের সত্যটা জানেন? কেউ অনেকক্ষণ আসলে কোনো সাড়া দেয় না, মানে কেউ জানে না এমনটা। তো হঠাৎ পিছনের সারি থেকে একজন মুরব্বী, অনেক বয়স্ক হবে, তিনি হাত উঁচু করে বলেন, জনাব, হাদিসটি আমি শুনেছি এবং এটি সত্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যখন কোথাও কোনো সাপ দেখবে তখন মারার আগে 3 বার জিজ্ঞেস করে নিবে যে, সাপ তুমি যদি জিন হও সরে যাও। তো এই কথা শোনার পর আসলে বিচারক সাহেব তাকে বললেন যে, হ্যাঁ, তুমি ঠিক করেছো, তুমি নিরপরাধী। তো যারা তাকে পুলিশ রূপে ধরে আনছিল তাদেরকে আবারও আদেশ করেন তাকে তার জায়গায় রেখে আসার জন্য। পরে তিনি জ্ঞান হারান এবং জ্ঞান ফেরার পর তিনি তার নিজের বিছানায় নিজেকে আবিষ্কার করেন। তো এই ছিল আলিফ ভাই ঘটনা। আসসালামু আলাইকুম, আমি সাজিদ বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটা আমাদেরকে পাঠিয়েছেন রাঙামাটির সাতকানিয়া থেকে জিহান নামে একজন লিসেনার। আর এই ঘটনাটি তার মামার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তো মূল ঘটনায় আসি। জিহানের নানার একটা পানের দোকান ছিল, মাঝে মাঝে তার মামাও সেখানে বসতো। তো একদিন নানুর ভীষণ জ্বর ছিল, তাই মামা রাত পর্যন্ত দোকানে বসেন। মামা মূলত রাতে দোকানে বসতেন না, কারণ মাত্র 2 মাস পরেই তার এসএসসি পরীক্ষা ছিল। নানুর অসুখ থাকায় তাকে সেদিন বাধ্য হয়ে দোকানে বসতে হয়েছিল। তো সেই দিনটা ছিল বৃহস্পতিবার। আসলে বৃহস্পতিবার যেটা হতো যে তার সেই দোকানে তার নানু পান ধোয়ার কাজটা করতেন। তো ওই দিন যেহেতু তার নানু ছিলেন না দোকানে, তাই তিনি ঠিক করেন যে সেদিন একাই তিনি পান ধোয়ার কাজটি করবেন। তো পান ধোয়া শেষ হলে এবং খদ্দেরদের বিদায় করতে করতে অনেক রাত হয়ে যায় এবং রাত তখন আনুমানিক 1টা, চারিদিকে শুনশান নীরবতা। আর গ্রামে যেমনটা হয় যে আপনারা জানেন যে 10টা-11টার পরেই কিন্তু আসলে অনেক রাত হয়ে যায়, আসলে যানবাহন সেরকম চলে না। তো সেখানে 1টা মানে কিন্তু আসলে অনেক বেশি রাত। তো মামা স্থির করেন যে বাসায় চলে যাবেন, আর দেরি করবেন না। তো বাসায় যাওয়ার জন্য একটি খেলার মাঠ পার করতে হয়। মাঠের পরেই একটি মাদ্রাসা পেরোলে একটি বিশাল বট গাছ। মামা বট গাছের সামনে দিয়ে হাঁটছে আর গান গাইছে। গান গাওয়ার উদ্দেশ্যটা মূলত ছিল এটাই যে যে ভয়টা যেন কাটে, যে একাই থাকলে হয় না যে কোনো একটা অবলম্বন নিয়ে তিনি চলছিলেন আর কি, এমন ব্যাপারটা। তো বট গাছ পার হতেই হঠাৎ কে যেন মামাকে পেছন থেকে ডাক দেয়, এই মানিক। তিনি বুঝতে পারেন যে পরিচিত কোনো গলা। পেছনে ফিরে তাকাতে দেখতে পান যে এক আন্টি, যিনি প্রতিদিন তার দোকানে পান কেনার জন্য আসেন। তো এত রাতে ওনাকে দেখে মামা বেশ অবাক হন। মহিলা মানুষ এত রাতে বাইরে থাকার তো কথা না।
তো ওনার সাথে কথাবার্তার পর্যায়ে বুঝতে পারেন যে তার স্বামী অসুস্থ, তাই কোনো একটা প্রয়োজনে পাশের বাড়িতে যেতে হয়েছিল। মামা মনে মনে ভাবলেন, তোর এত কিছু ভাবার কি আছে, এতক্ষণ বেশ ভয় পাচ্ছিলাম, এখন আবার একটা পরিচিত মানুষ পাওয়া গেল, যাক ভয়টা কিছুটা গেছে তাকে দেখে। তো মামা ওই আন্টির সাথে কথা বলছিলেন, আর তাদের কথাটা হচ্ছিল একটা নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে, মানে মামারা দাঁড়িয়েছেন রাস্তার একদিকে আর সেই মহিলা আরেকদিকে। তো কথা বলার এক পর্যায়ে সেই আন্টি কোনো একটা কারণে মামাকে তার কাছে রাখেন। তো মামাও যেই না তার দিকে যাওয়ার জন্য এক পা বাড়িয়েছেন, অমনি যেটা হয় যে একটা মোটর সাইকেল অনেক জোরে পাস করে চলে যায়। তো মোটরসাইকেলটা পাস করার সময় মোটরসাইকেলের হেডলাইটের যে আলোটা সেইটা সেই মহিলার শরীর বরাবর পড়ে। তো এরপর যেটা হয় যে অবাক করার মতো একটা বিষয় ঘটে, যেটা হচ্ছে যে আলোটা পড়ার সাথে সাথেই সেই মহিলা অদৃশ্য হয়ে যান। তো এটা দেখার পর মামা এক প্রকার শক খান যে আসলে কি হলো এটা, তার জীবনে প্রথম এক্সপিরিয়েন্স করা কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি। তো স্বভাবতই তিনি বেশ ভয় পেয়েছেন। তো তিনি কি করেন, তিনি বুঝতে পারেন যে জায়গাটা আসলেই খুব একটা ভালো না, তার এখানে থাকাটা ঠিক হবে না। তো তিনি কি করেন, আবার এক পা দু পা করে পেছনে চলে আসেন। পেছনে চলে আসার পর যেটা শুনতে পান যে সেই একটা বটগাছ ছিল রাস্তার ধারে, বটগাছের পেছন থেকে কেউ আবার ওনাকে ডাকছে। আর সেই বটগাছটা ছিল মাদ্রাসা বরাবর। মাদ্রাসার বারান্দায় একটা 100 ওয়াটের বাল্ব জ্বলছিল, যার আলোটা সরাসরি এসে পড়েছিল বটগাছের ওপর। মামা বটগাছের দিকে খেয়াল করে দেখেন যে কোনো এক মহিলার চুল সেখানে উঠছে। তো এত বিশাল একটা বটগাছ, সেটার পেছনে দাঁড়ালে কাউকে দেখতে পাওয়ার কথা না, কিন্তু তাকে মানে কারো চুল দেখা যাচ্ছে তখন মা বুঝতে পারেন যে অবশ্যই খুব খারাপ কিছু তার পিছু নিয়েছে। তো এরপর তিনি প্রচণ্ড ভয় পান এবং দৌড়াতে শুরু করেন। তো একটা সময় পর তিনি বুঝতে পারেন যে কেউ একজন পেছন থেকে তাকে খালি পায়ে ধাওয়া করছে। এটার আওয়াজ শোনার পর মামা প্রচণ্ড জোরে দৌড়াতে থাকেন এবং দৌড় পড়তে থাকেন। বেশ কিছুক্ষণ এভাবে দৌড়ানোর পর তিনি এক পর্যায়ে ক্লান্ত হয়ে পড়েন। তো এই সময় অদ্ভুত এক ব্যাপার তিনি খেয়াল করেন। তিনি দেখেন এতক্ষণ দৌড়ানোর পর তিনি যেখানে ছিলেন ঠিক সেখানেই আবার এসে হাজির হয়েছেন, অর্থাৎ তিনি এক গোলকধাঁধায় পড়ে গেছেন। তো এইটা দেখার পর তিনি আরও বেশি ভয় পেয়ে যান। এবার জোরে জোরে দৌড়াদৌড় পড়তে থাকেন এবং আবার সেই দৌড়াতে এক পর্যায়ে তিনি একটু ক্লান্ত হয়ে পেছনে তাকান এবং দেখেন যে একটা সাদা ধোঁয়ার কুণ্ডলীর মতো কিছু একটা তার দিকে আসছে, এবং কাছাকাছি আসতে দেখতে পান যে একটা মেয়ে উস্কো খুস্কো এলোমেলো চুল, সেটা এক প্রকার শূন্যে ভাসতে ভাসতে তার দিকে আসছিল এবং কাছে এসে খুব জোরে তাকে ধাওয়া করা শুরু করে, এবং এটা দেখে তিনি প্রাণপণে ছুটতে থাকেন। অবশ্যই এভাবে প্রায় 1 ঘন্টা ছোটাছুটির পর তিনি তার বাড়ি চিনতে পারেন এবং বাড়ির সামনে প্রচণ্ড এক চিৎকার দেন। তারপর তিনি বেহুশ হয়ে পড়েন। তো তার চিৎকার শুনে তার বাড়ির লোকজন এবং তার অসুস্থ সেই নানু তিনিও বেরিয়ে আসেন, এবং বেরিয়ে আসার পর দেখেন যে তার মামা সেভাবে বাড়ির উঠোনে পড়ে আছেন অজ্ঞান হয়ে। তারপর তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয় তার জ্ঞান ফেরানো। তো মামা সকালে নিজেকে আবিষ্কার করেন নিজের বিছানায়, এবং তার গায়ে স্বাভাবিকভাবে প্রচণ্ড জ্বর ছিল। তো এরপর এক আলেম ব্যক্তি যেটা বলেন যে বাবা মায়ের একমাত্র সন্তান বিধায় এরকম কোনো একটা সমস্যা তার সাথে ঘটে গেছে। তারপর তিনি বিভিন্ন প্রসিডিউরের মাধ্যমে সেই সমস্যার সমাধান করেন। তো এই ঘটনার পর মামা আর কখনোই বেশি রাত করে বাইরে থাকতেন না, এবং গেলেও কাউকে সাথে নিতেন না। তো মূলত এই ছিল ঘটনা। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ঘটনাটা শোনার জন্য। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার ফ্রেন্ড তারেকের সাথে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা। ঘটনাটি ঘটে 2021 সালে, এবং সেটি ঘটে হচ্ছে টরন্টো এয়ারপোর্টের একটি নামকরা 5 তারকা হোটেলে। টরন্টো এয়ারপোর্টে যে হোটেল আছে সেখানে একটি 5 স্টার হোটেল আছে, সেখানে ঘটে। তো যিনি ঘটনা পাঠিয়েছেন নাইমুল হুদা ভাই, তার ফ্রেন্ড তারেক ওই হোটেলে হাউসকিপিংয়ের পজিশনে চাকরি করত। তো তার কাজ ছিল নাইট শিফটে হোটেলের রুম ক্লিন করা, বেড ঠিক করা, ওয়াশরুম পরিষ্কার করা
এবং এই ধরনের যাবতীয় কাজই তার মূল কাজ ছিল। তো যারা হাউসকিপিং পজিশনে চাকরি করে তাদেরকে তাদের যে কোঅর্ডিনেটর থাকে সে এক এক দিন এক এক ফ্লোরে অথবা ভিন্ন ভিন্ন রুমে অ্যাসাইন করে দেয়। যেমনটা হোটেলে মেসিয়ারদের মধ্যে অনেকে ভাগ করে নেয়, টেবিল নম্বর 1, টেবিল নম্বর 2, ঠিক তেমনিভাবে কিছু কিছু ফ্লোরে কিছু কিছু রুমে যারা হাউসকিপিং আছে তাদেরকে এরকম ডিভাইড করে দেওয়া হয়। তো এমনই এক রাতে তারেকের একটা ফ্লোর সিলেক্ট করা হয় যেটি 9ম তলায় পড়ে। অতএব 9ম তলায় যতগুলো রুম রয়েছে সব রুম তারেকের ক্লিন করতে হবে। কানাডার নিয়ম অনুযায়ী রুম নাম্বার তার ফ্লোর অনুযায়ী হয়ে থাকে, যেমনটা 901, 902, মানে ওই ফ্লোরের তালা অনুযায়ী ওই ফ্লোর অনুযায়ী প্রত্যেকটা রুমের আগে 9 থাকবে। তো তারেক 9ম ফ্লোরে যায় সব রুম ক্লিন করার উদ্দেশ্যে। যথাক্রমে সে 901 থেকে 908 নম্বর রুম ক্লিন করে ফেলে। ক্লিন বলতে সেই সব জিনিসপত্রগুলা তার অ্যাসাইনমেন্টে থাকে আর কি। তারপর সে 909 নম্বর রুম খুলে ভেতরে প্রবেশ করে ক্লিন করার জন্য। তখন ছিল রাত 3টা কি তার আশপাশে হবে। ভেতরে প্রবেশ করার পর সে দেখতে পায় রুমের লাইটটা অফ। তো সে লাইট অন করার জন্য তার ফোনের ফ্ল্যাশ লাইট অন করে। রুমের লাইট অন করতে যায় কিন্তু সেই লাইটগুলো অন হচ্ছিল না, মানে সব কটা লাইটই নষ্ট। তো সেই সময় নষ্ট না, ও আর কি সময় নষ্ট করে না করে ফোনের ফ্ল্যাশ অন করে টিভির সামনে ফোনটি সেট করে কাজ করতে থাকে। টিভির সামনে ওই লাইটটা জ্বালিয়ে ফোনটা রেখে কাজ করতে থাকে। কিন্তু হঠাৎ সে অনুভব করে কেউ যেন তার দিকে তাকিয়ে আছে সোফার মধ্যে থেকে বসা অবস্থায়। তো সে মাথাটা ঘুরিয়ে হাতের ডান পাশে থাকা সোফার দিকে চোখ দেয়। তারপর সে দেখতে পায় বেডের যে সাদা ব্ল্যাঙ্কেটটা ছিল সেটা মূলত সোফার উপরে পড়ে আছে, আর যেটা আবছা ফোনের আলোয় মনে হচ্ছিল কেউ যেন সাদা কাপড় মুড়ি দিয়ে হাঁটু ভাঁজ করে কাত হয়ে সোফায় শুয়ে আছে। তো সে তেমন কিছু না মনে করে আবারও তার মতো বেডশিট চেঞ্জ করতে থাকে। অতঃপর সে খেয়াল করলো রুমের টেম্পারেচার অসম্ভবভাবে কমছে, মানে রুমটি আকস্মিকভাবে ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপর সে হিটারের মিটার চেক করতে যায়। হিটারের মিটার চেক করতে যেয়ে দেখে টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে রুমটা স্বাভাবিকভাবেই থাকার কথা। কিন্তু ওই মুহূর্তে তার কাছে মনে হচ্ছিল যে টেম্পারেচার সেই সময় 7 অথবা 8-এর কাছাকাছি। কারণ এতদিন যাবৎ সেখানে থাকে, টেম্পারেচার সম্বন্ধে মূলত তার তো ধারণা ছিল। তো সে ভাবলো কাজ শেষ করে তার কোঅর্ডিনেটরকে রিপোর্ট করবে যে রুমটার ইলেকট্রিক্যাল সমস্যা আছে। তারপর সে ওয়াশরুমের ভেতর যাবে ক্লিন করতে। তার ফোন সহ যখনই সে দরজা খুলতেই ভেতর থেকে পচা বোটকা গন্ধ বেরিয়ে আসে। তার মনে হচ্ছিল এক্ষুনি এই দম আটকে সে মরে যাবে। সে ওয়াশরুম ক্লিন না করে বের হয়ে আসে রুমে, আর রুমে এসে দেখে অবাক করা কাণ্ড। সে একটু আগে যে বিছানা গুছিয়ে গেছিল সেটা সম্পূর্ণভাবে এলোমেলো হয়ে আছে, আর টেম্পারেচার যেন ক্রমাগত আরও কমছে। এমতো অবস্থায় তার কিছু বুঝে উঠতে পারছিল না। হঠাৎ করে তার নজর যায় সোফায় থাকা সেই সাদা ব্ল্যাঙ্কেটের ওপর। সে শুনতে পায় কেউ যেন ব্ল্যাঙ্কেটের ভেতর থেকে অদ্ভুত আওয়াজ করছে। ব্ল্যাঙ্কেট বলতে কম্বলটার ভেতর থেকে। তার মনে হচ্ছিল গরু জবাই দেওয়ার পর যেমন রক্ত বের হওয়ার সময় যেমন গদগদ শব্দ করে, ঠিক তেমনি ভেতর থেকে দাপাদাপি করছে। অথচ এই ব্ল্যাঙ্কেটটার ভেতরে একটু আগে থেকে তেমন কোনো মুভমেন্ট ছিল না। গদগদ আওয়াজ হচ্ছে ব্ল্যাঙ্কেটের ভেতর থেকে। সে ভয়ে ভয়ে সামনে এগিয়ে যায় আর ব্ল্যাঙ্কেটটাকে এক হাত দিয়ে টান দিয়ে সে দেখে গলা কাটা একটা ভয়ঙ্কর পুরুষের লাশ, যে সোফার উপর কাত হয়ে গলা ধরে কাতরাচ্ছে আর গড় গড় করে আওয়াজ করছে। দৃশ্যটা সম্পূর্ণ বিভৎস ছিল। এই দৃশ্যটা দেখে তারেক সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। তারপর তার কোঅর্ডিনেটর খেয়াল করে ভোর 5:30টার দিকে যে ও পারে 5:30 বাজে কিন্তু এখনো আসেনি উপর থেকে, অথচ বাকি সবাই উপরে তাদের কাজ শেষ করে ইন্সপেকশন জমা দিয়ে দিয়েছে নিচে, কিন্তু তারেকের এখনো কোনো খবর নাই। তারপর কোঅর্ডিনেটর 9 তলায় যায় তারেককে চেক করতে, রুমগুলো চেক করতে। উনি চেক করতে থাকে কারণ সে হয়তো ভাবছিল তারেক হয়তো কোনো রুমে ঘুমিয়ে গেছে
আর এমনটা স্বাভাবিক, নাইট শিফটে এমনটা খুবই কমন। কিন্তু তারপর কোঅর্ডিনেটর যখন 9 নম্বর রুমের সামনে যায় তখন দেখে যে রুমের দরজা হালকা খোলা। তারপর তিনি দরজা খুলতে দেখেন তারেক কেমন অচেতন অবস্থায় নিচে পড়ে আছে, আর রুমের সব কিছু এলোমেলো। আর এই দৃশ্য দেখে সাথে সাথে হোটেলের অন্যান্য যেসব কর্মচারী আছে সবাইকে কল করে উপরে আসতে বলা হয়, যাতে ইমার্জেন্সি 909 নম্বর রুমে সবাই চলে আসে। দেন তারেককে পানি চোখে মারা হয়, সেন্স ফিরিয়ে আনা হয়। সেন্স আসার সাথে সাথে তারেক অনেক বমি করে এবং সবাই দেখে যে বমি করার সাথে সাথেই ওর শরীরের টেম্পারেচার আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, দুর্বল হয়ে গেছে ছেলেটা। তারপর তাকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। তারেক ধীরে ধীরে সুস্থ হয়। সুস্থ হওয়ার পর সে সব ঘটনা বলেন, সবাইকে বলেন যা হয়েছিল তার সাথে ওই রুমে সব কিছু। তারপর কোঅর্ডিনেটর গুরপ্রীত কর নাম তার সিনিয়র সহকারী হরসিমরান সিং যে ছিল তাকে বিষয়টি জানান। তারপর হরসিমরান সিং সবকিছু স্বীকার করে বলে যে এই 909 নম্বর রুম যে ছিল সেই রুমটি সেখানে 2018 সালে একজন হোয়াইট লোক আসে তার গার্লফ্রেন্ডকে নিয়ে, কিন্তু আসার পর তার গার্লফ্রেন্ড রাতেই হোটেল থেকে চলে যায় এবং সে ভদ্রলোক উপর থেকে তার গার্লফ্রেন্ড যাওয়ার পরে হোটেলের লবিতে এসে ঘুরে আবার তার রুমে ঢুকে যায়। তার পরের দিন সকালে যখন রুম অ্যাটেন্ডেন্ট যায় তার রুমে ব্রেকফাস্ট দেওয়ার জন্য, গিয়ে দেখে দরজার মধ্যে ডু নট ডিস্টার্ব সাইনটা দেওয়া। তো রুম অ্যাটেন্ডেন্ট দরজার সামনে খাবার রেখে চলে যায়। আবারও যখন দুপুরবেলা লাঞ্চ দিতে আসে দেখে যে ব্রেকফাস্ট যে সকালে দেওয়া হয়েছিল সেটা সেই জায়গায় পড়ে আছে এবং দরজার সামনে আবারও সেই ডু নট ডিস্টার্ব সাইনটা দেওয়া। সেম একইভাবে যখন রাতের খাবার দিতে আসে রুম অ্যাটেন্ডেন্ট দেখে ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছুই দরজার সামনে পড়ে আছে। তারপর তার বিষয়টা অস্বাভাবিক লাগে এবং রুম অ্যাটেন্ডেন্ট হরসিমরান সিং ওই বিষয়টি তাকে জানানো হয়। তারপর হরসিমরান সিং চাবি নিয়ে 909 নম্বর রুমের দরজা খুলতেই দেখে সোফার মধ্যে হোয়াইট মাঝবয়সী লোকটির গলা কাটা মৃতদেহ পড়ে আছে। লাশটা ফুলে ফেপে উঠেছে এবং বিশ্রী দুর্গন্ধ আসছে। সাথে সাথে পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ আসে ও লাশটা পরে নিয়ে যায়। পরবর্তীতে জানা যায় এটা একটা সুইসাইড ছিল। এরপর প্রায় 4 মাস রুমটি বন্ধ করে রাখা হয়। পরবর্তীতে যখন আবারও খোলা হয় তখন তারেকের সাথে যা ঘটে সেম ঘটনাটা আরেকটা পাঞ্জাবি মেয়ে দালমিত করের সাথে ঘটে। সে সাথে সাথে চাকরি রেখে চলে যায়। মূলত এই ঘটনা হরসিমরান সিং এবং হোটেলের সিনিয়র কর্মচারী ছাড়া আসলে কেউ জানতো না। তার কারণ যারা এই হোটেলে কাজ করতে আসে, হাউসকিপিং বা রুম অ্যাটেন্ডেন্ট অথবা কোঅর্ডিনেটর যাই বলা হয় না কেন, সবাই মূলত পড়াশোনা শেষ করে ইন্টার্নশিপ বা কোঅপ করতেই আসে এই হোটেলে। সুতরাং প্রতিনিয়ত নতুন নতুন ব্যাচ আসে, যার ফলে ওই 909 নম্বর রুম নিয়ে কারো কোনো আইডিয়া থাকে না। এই ঘটনার পর আমার ফ্রেন্ড তারেক ভীষণভাবে অসুস্থ হয়ে যায়। প্রায় 2 সপ্তাহ জ্বর থাকে এবং সে জ্বর ছাড়ার পরপরই জবটিও ছেড়ে দেয়। এটা ছিল তারেকের একটি ঘটনা এবং নাইমুল হুদা ভাইয়ের একটি ঘটনা আমরা শেয়ার করে ফেললাম। কানাডার আরও কিছু বেশ কালেক্টেড ঘটনা আছে, কিন্তু উনি সময়ের কারণে লিখতে পারছেন না, লিখেছেন। আমরা চাই যে নাইমুল হুদা ভাই আপনি আমাদেরকে শেয়ার করেন ঘটনা, আরও কিছু ঘটনা কানাডার আমরা শুনি এবং আমাদের লিসনারদেরকে জানাই। আপনার সহযোগিতা আমরা একান্তই আশা করছি এবং আপনার যদি লিখতে কোনো সমস্যা হয় আপনি চাইলে আমাদেরকে ইমেলের মাধ্যমে সাহায্যের জন্য লিখতে পারেন, যাতে আমাদের কোনো একটা মডারেটর আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনার কাছ থেকে ঘটনা নিতে পারে। আমরা আপনাদের সবাইকে বলছি আমাদের সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা পরবর্তীতে আরও কিছু ঘটনা আপনাদের সামনে নিয়ে আসব। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করছি অবশ্যই ভালো আছেন এবং আপনার অডিয়েন্সরাও অবশ্যই ভালো আছে বলে আমি আশা রাখতেছি। আজকে আমি আপনাদের জন্য একটা অদ্ভুত, রহস্যময় এবং ভীতিকর ঘটনা শেয়ার করব, যা ইতিপূর্বে কখনোই শোনেননি। এই গল্পটি শুনতে বসার সময় আপনাদের রোমাঞ্চের অনুভূতি হয়তো দম বন্ধ করে দেবে, হাড় কাঁপানো মুহূর্ত আসবে, আর কিছুক্ষণের জন্য নিঃশ্বাসও থেমে যেতে পারে। তাই কানের কাছে কান ধরুন, অর্থাৎ হেডফোনটা পরে নেন, চোখ কিছুটা খোলা রাখুন, আর যদি সম্ভব হয় হালকা আলো বা অন্ধকারে বসে গল্পটি শুনুন। কারণ আজকের গল্প আপনাকে এমন এক
অচেনা অদ্ভুত জগতে নিয়ে যাবে, যা আপনি কখনো দেখেননি বা কল্পনা করেননি। আমি চাই আপনি নিজেকে কল্পনা করুন সেই পরিস্থিতিতে, রাতের নিঃশব্দতার চারপাশে হাওয়া হালকা বাতাসের মতো বইছে, চারপাশে শুধু অন্ধকার, আর কোথাও দূরে ভেসে আসছে অদ্ভুত রহস্যময় শব্দ। শোনেন কি? ঠিক সে সময় আমরা প্রবেশ করব আজকের গল্পের ভেতরে। আপনি হয়তো ভাবতেছেন, এটি কি শুধু কল্পনা, নাকি গল্প, নাকি সত্যিই ঘটেছে? বন্ধুরা, আজকের গল্পটি এমন কিছু যা শোনার পর হয়তো আপনি নিজের চারপাশ আরো সতর্কভাবে দেখবেন। এবং হ্যাঁ, মনে রাখুন, আমি যা বলছি সবটাই বাস্তব ঘটনার উপর ভিত্তি করে। তাহলে চোখ খোলা রাখুন, মন শান্ত রাখুন, কানের কাছে কান ধরুন, কারণ আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি সেই রহস্যময় ভয়ের জগতে, যেখানে অদ্ভুততা, রহস্য আর ভীতি একসাথে আপনাদের জন্য অপেক্ষা করছে। চলুন কথা না বাড়িয়ে আজকের ঘটনা শুরু করা যাক। ঢাকার মিরপুর এক যুবক ছিল, নাম ছিল রিয়াদ। সে রাত 2টার দিকে ঘুমের আগে সে একটু ফেসবুকে স্ক্রল করতে লাগলো। হঠাৎ দেখলো একটা মিসড ভিডিও কল, আননোন কলার, কালো প্রোফাইল ছবি, দেশ বিদেশ কিছুই লেখা নেই। রিয়াদ ভাবলো হয়তো নেটওয়ার্ক ভুলে কল লেগেছে, কিন্তু আবারও ট্রিং ট্রিং করে কল বেজে উঠল, অডিও কল। নাম আননোন, লোকেশন আননোন, নেটওয়ার্কও আননোন। রিয়াদের বুক ধকধক করে উঠল, তবুও কৌতূহল নিয়ে সেই কলটা রিসিভ করলো। স্ক্রিন প্রথমে কালো, একেবারে রাতের মতো অন্ধকার। রিয়াদ বলল, হ্যালো, কে? কিন্তু কোনো উত্তর নেই, শুধু হালকা নিঃশ্বাস ফেলার মতো শব্দ। রিয়াদ ভেবেছিল হয়তো ক্যামেরা বন্ধ, কিন্তু কয়েক সেকেন্ড পর অন্ধকারে ভেতরে কিছু একটা নড়ল, কালো ছায়ার মতো। মোবাইলের স্ক্রিনে যেন একটু একটু করে আলোকিত হচ্ছে। আরাম করে তাকাতেই তার বুক জমে গেল ভয়ে। স্ক্রিনে দেখা যাচ্ছে একটা ঘর, একদম তার নিজের মতো ঘর, কিন্তু সেখানে তার ফোনের ক্যামেরা নয়, আরও অদ্ভুত। ঘরের ভেতরে একটা মানুষ দাঁড়িয়ে আছে, কালো কাপড় ঢেকে রাখা, এই জন্য সে মানুষটার মুখ দেখা যাচ্ছে না। হঠাৎ মানুষটা হালকা করে মাথা তুলল, এক জোড়া চোখ খুলে দেখা গেল, কিন্তু মানুষের চোখ নেই, পুরো সাদা এবং একেবারে ফাঁকা। লোকটা স্ক্রিনের দিকে এগোতে লাগলো, প্রতি পা ফেলতেই ক্যামেরা কাঁপছে, যেন হাঁটা নয়, কেউ টেনে আনছে। রিয়াদ বলল, কে তুমি? আমার ঘরে কেন? লোকটা থামলো, স্ক্রিনের খুব কাছে এসে দাঁড়ালো। তার কালো ঘোমটার ভেতর থেকে ফিসফিস আওয়াজ, ওটা তোমার ঘর নয়। তারপর ভিডিও কলটা কেটে গেল। রিয়াদ ভয় পেয়ে ফোনটা টেবিলের উপরে ছুঁড়ে ফেলল, কিন্তু ফোন নিজে থেকেই আবার চালু হলো। এবার মোবাইলের স্ক্রিনে একটা টাইমার দেখা যাচ্ছে, যে লাইভ 30 সেকেন্ড। ফোন বলছে লাইভ ভিডিও শুরু হয়েছে, কিন্তু রিয়াদ তো লাইভ দেয়নি। ক্যামেরা দেখা যাচ্ছে তার নিজের রুম, নিজের বিছানা, নিজের জানালা, কিন্তু কোণে একটা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে, যেখানে কেউ নেই। বিশেষ বিষয়, ছায়াটা ক্যামেরায় দেখা যাচ্ছে, কিন্তু খালি চোখে রিয়াদ যখন তাকাচ্ছে কোনার দিকে, মাথা ঘুরিয়ে, সেখানে কেউ নেই। আবার সে স্ক্রিনে তাকালো, ছায়াটা এখন আরও কাছে, জানালার কাছে, হাত লম্বা, মাটি ছুঁই ছুঁই। টাইমার চলছে 17, 16, 15। রিয়াদের কানে ভেসে আসলো একটাই শব্দ, ফিসফিস করে। সেটা হলো, সময় শেষ হলে আমার কাছেই আসবে তুমি। ছায়াটা এবার ক্যামেরার সামনে এসে দাঁড়ালো, একদম কালো মাথা, মুখ নেই, চোখ নেই, শুধু গভীর গর্ত। টাইমার 5, 4, 3। স্ক্রিন ফাটল ধরতে লাগলো।
যেন ভেতর থেকে কেউ কাজ চাপড়াচ্ছে। যখন টাইম পুরোপুরিভাবে শেষ হয়ে গেল, স্ক্রিন পুরো ফেটে গেল এবং ঠিক সেই মুহূর্তে রিয়াদ নখ হতে লাগলো দরজায় জোরে জোরে। পুরো ঘরটা অন্ধকার, ফোন বন্ধ, সব কিছু নিশ্চুপ। দরজার অভ্যাস থেকে ধীরে ধীরে বলে আসলো, সময় শেষ, এবার চলো। দরজার অভ্যাস থেকে একটা ভয়ঙ্কর কণ্ঠ শোনা যাওয়ার পর রিয়াদ আর শ্বাস নিতে পারছিল না। সে বিছানার কোনায় গা কুকুরে বসে রইল। হাতের ফোনটা পুরোপুরি বন্ধ, তবুও স্ক্রিনের ভাঙ্গা গাছের ভেতরে হালকা আলো জ্বলছে। হঠাৎ ঠাস ঠাস করে দরজায় আবার আঘাত হানল। এবার শব্দের মধ্যে একটা ফিসফিস, তুমি তো কল রিসিভ করেছিলে, এখন দরজাও খুলে দাও। রিয়াদ ফোনটি হাতে তুলে নিল। ফোন বন্ধ থাকা সত্ত্বেও স্ক্রিনে ধীরে ধীরে লেখা উঠল, ইনকামিং 30 সেকেন্ড। মানে আবারও সেই 30 সেকেন্ডের ভিডিও কল। রিয়াদ ফোনটা মাটিতে ছুঁড়ে ফেলল, কিন্তু ফোনটা নিজে থেকেই মাটিতে গড়াতে গড়াতে ধীরে ধীরে দরজার দিকে চলে গেল, যেন কেউ ফোনটাকে টেনে নিচ্ছে। ফোন দরজার সামনে গিয়ে থামতেই স্ক্রিন জ্বলে উঠল। লাইভ ক্যামেরা আবার চালু হলো। এবার দেখা যাচ্ছে দরজার অপর পাশে দাঁড়িয়ে আছে একটা মানুষ, মাথা সম্পূর্ণ কালো কাপড়ে মোড়ানো, 2 হাত গুটিয়ে রাখা, কিন্তু আবারও সেই ভয়ঙ্কর। লাইভ ভিডিও দেখা যাচ্ছে ওই মানুষটার হাত দরজার উপরে রাখা, যেখানে বাস্তবে রিয়াদ দেখছে দরজায় কারো হাত নেই। রিয়াদ নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকলো। হঠাৎ লাইভ ভিডিওতে সেই মুখহীন মানুষটি দরজার হাতল ধরল এবং ধীরে ধীরে ঘুরিয়ে খুলতে লাগলো। বাস্তবে দরজার হাতল শব্দ করে নড়ল। দরজাটা ধীরে ধীরে খুলতে শুরু করলো। রিয়াদ পিছনে সরে গিয়ে দেয়ালে ঠেকে গেল। তার চোখে ফোনের স্ক্রিনে সে দেখল দরজা পুরো খুলে গেছে, কিন্তু বাস্তবে সে ঘুরে দেখে দরজা এখনও বন্ধ, কিন্তু আটকে আছে এমনভাবে যে ভেতর থেকে কেউ ধরে রাখছে। স্ক্রিনে তখনও লাইভ ভিডিও চলছে। এবার মানুষটি ঘরের ভেতর ঢুকে পড়ছে। সে রিয়াদের বিছানার দিকে এগোচ্ছে। রিয়াদ তাকিয়ে আছে ফোনে, দেখছে লোকটা এখন বিছানার একদম পাশে, কিন্তু বাস্তবে বিছানার পাশে কেউ নেই। লোকটি ক্যামেরার দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, তুমি আমাকে দেখতে পাও না, কিন্তু আমি ঠিক তোমার সামনে দাঁড়িয়ে আছি। রিয়াদ ভয় পেয়ে ফোনটা নামালো। তার চোখের পাশে বিছানার পাশে কেউ নেই, কিন্তু ফোন আবার ভাইব্রেট করলো। স্ক্রিনে খুব ছোট করে লেখা আছে, টার্ন অ্যারাউন্ড, মানে পিছনে তাকাও। রিয়াদের শরীর জমে গেল। সে কয়েক সেকেন্ড নিঃশ্বাস নিয়েই ঘুরল এবং দেখল কেউ দাঁড়িয়ে নেই। নিস্তব্ধ ঘর, শুধু জানালার পর্দা হালকা নড়ছে। রিয়াদ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। তখনই জানালার কাছে হঠাৎ করে শব্দ হলো। সে তাকিয়ে দেখে যে যাকে সে ভিডিও কলে তখন দেখেছিল সে এখন জানালার ভেতরে কাচের পাশে দাঁড়িয়ে আছে। মুখ নেই, চোখ নেই, এক ফাঁকা ছায়া, যেন লোকটা কাচের ভেতরে হাত লাগালো। কাচটা ভেদ করে বেরিয়ে এলো ধীরে ধীরে, ঠান্ডা পাতলা কালো আঙ্গুল। সে আঙ্গুল দিয়ে ইশারা করলো, কাম কাম, এদিকে আসো, এদিকে আসো। আজকের মতো এতটুকুই ছিল। যারা অনেক ধৈর্য নিয়ে এতটুকু পর্যন্ত গল্পটা শুনেছেন, আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন এবং অবশ্যই আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করবেন। আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো দেখলে আমাদেরকে হাজারবার গল্প বলার অনুপ্রেরণা যোগায়। আমি চাই আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্টে আপনাদের মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ অডিয়েন্সদেরকে। দেখা হচ্ছে আগামী কোনো একটা এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।